ওয়াইফাই এর সমস্যা হয়েছে, এই জন্য ক্লাসে আর নাই। আর বাদ বাকি তো সবাই আছে। আর তো কেউ মনে হয় আসবে না। আচ্ছা, সাগরকে একটু জয়েন হতে বলো তো। সুমনার কি তানিয়া হয়েছে? তানিয়া তানিয়া আছে, তানিয়া সুমনার কি হয়েছে? ওর ওই যে ওয়াইফাই এর রাউটারে প্রবলেম, এই জন্য ঢুকতে পারে না, মানে এই নেটের সমস্যার জন্য আসতে পারে না। ওয়াইফাই নাই তো মোবাইল চালায় না, সিম চালায় না? সিমে কি ডাটা নাই? আশ্চর্য ব্যাপার স্যাপার, একটা ফালতু কজ। যে টাকা ক্লাস পয়সা খরচ হয় এর জন্য আসতে হয়। না, চিন্তা করো অবস্থাটা। আহ, অনেকেই তো ওয়াইফাই ছাড়া ওই যে একটা কোন ছেলে জানি চাঁদপুর না কোন ইয়ে থেকে জয়েন করতো, সরি হবিগঞ্জ না কোথায়, প্রত্যন্ত জায়গা থেকে আসছে। ওরা তো ফোনের সিম ইউজ করে, ডাটা ইউজ করে করতেছে এত রিজনেবল একটা ভাইয়া প্রাইসে। একটা কথা বলছিলাম। হ্যাঁ, তুমি নিজেও করতেছো, আচ্ছা ফাইন। মানে এত রিজনেবল একটা অ্যামাউন্ট দিয়ে এত ভালো কিছু তোমাদেরকে উপহার দিতেছে তোমার আপুরা ভাইয়ারা, এত সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে, মানে তারপরও তোমাদের আসলে বুঝটা আসে না। আমি ঠিক জানি না ফিজিক্যালি ক্লাস কোচিং গুলোতে যে কি হয়, এগুলো তো আসলে তোমরা গেছো কিনা আমি তো জানি না, গেলে বুঝতাম। সেই যে সেই তুলনায় ভার্চুয়াল এই এই ব্যাপারগুলোতে অ্যাড হয়ে অনেক কিছুই তো শিখতেছো, জীবনে অনেক কিছু শিখলা, এগুলো হয়তো অনেক কাজে দিবে তোমাদের। আচ্ছা, ওই তারপরে তানিয়া তানিয়া ডাটা ইউজ করে, তারপরে ম্যাক্সিমাম ডাটা ইউজ করে আসা। তো ওয়াইফাই যে আসলে এটা একটা এক ধরনের একটা, আমার কাছে ভালো লাগলো না ব্যাপারটা, সোজা কথা। এনিওয়ে, যারা যারা আসছো, তো আমরা শুরু করে দিই। আজকে রিভিউ একটা ক্লাস, ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল। এই যে বিগত ফার্স্ট পার্টে এত কিছু আলোচনা হয়েছে, বিভিন্ন অধ্যায় টপিকস অনুযায়ী কত কিছু আলোচনা হয়েছে, এগুলো আলোচনা হয়েছে শুধুমাত্র, হ্যাঁ প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু এগুলো একসাথে কম্বাইন্ডলি এই যে ক্লাসটা হচ্ছে, এই যে ইয়েটা হচ্ছে এখানে থাকলে কত ভালো না? ম্যাক্সিমাম মনে করে যে রেকর্ড তো হয়, রেকর্ডটা পরে নিয়ে নিব, নিয়ে শুনবো, ব্যাস কাহিনী শেষ। এই এই রেকর্ড অপশনটাই আমি মনে করি এদের এই যে যারা অ্যাডমিন প্যানেল আছে রাখাই উচিত না। মানে আমি মনে করি পার্সোনালি, তাহলে স্টুডেন্ট আরো বেশি মানে লেজি করার মানে একটা ইয়ে আর কি, আর কিছু না। কষ্ট করতে রাজি না, কষ্ট না করে ভার্সিটিতে চান্স পাবে, কষ্ট কষ্ট না করে বিসিএস এ ক্যাডার হবে, কত কিছু। আচ্ছা যাই হোক, তো আজকে রিভিউ ক্লাস নিয়ে কথা বলি, এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। রিভিউ ক্লাসে আজকে অনেক ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে তোমাদের ক্লাসটা করা উচিত, কারণ প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ আমি কোশ্চেন গুলো বলবো, এগুলো তোমরা অবশ্যই মন দিয়ে শুনবা, কোনো প্রবলেম থাকলে অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে? তো আমি গত লেকচারে দুইটা অধ্যায়ের রিভিউ দিছিলাম, মোটামুটি তোমরা করছো। আচ্ছা, আমি গত ক্লাসের এইচডব্লিউ ছিল নাকি ইয়া কোনো? হুম। গত ক্লাসে কোনো ইয়ে ছিল নাকি, হোমওয়ার্ক ছিল নাকি? ছিল তো মনে হয়। না ভাইয়া, ছিল না। কোনো ইয়ে ছিল না, হোমওয়ার্ক ছিল না? ভালো করে বলো। হ্যাঁ, তানিয়া কই? মনে হয় না মানে? মনে হয় না মানে কি, এগুলো তো জাস্ট কনফিউশন রাখবা কেন? হয় ইয়েস অর নো, যে যে ভাইয়া এটা ইয়ে করা হয়েছে, ইয়ে হয় নাই, মানে কোনো কিছু নাই, দেওয়া ছিল না। আমার তো মনে হয় একটা কিছু একটা বিষয় দেওয়া ছিল তো, আমার মনে হয় নাকি, আমার তো মনে হচ্ছে যে একটা কি জানি দিছিলাম মনে হয়, একটা জিনিস বাইর করতে না বলছিলাম। ভাইয়া, ছিল না। হ্যাঁ, কিছু বাইর করতে বলি নাই? না ভাইয়া, আমি তো ছিলাম ক্লাসে। ও, তাহলে মনে হয় দ্রুত ওই যে কেটে গেল দুইবার, এই যে তারপর পর তাহলে জি শুরু। ভাইয়া। ভাইয়া আপনি বলছিলেন যে আজকে আর কি সবগুলো অধ্যায় রিপিট করবেন, ঠিক আছে? মানে কোনো কাজ দেওয়া হয় নাই। ও, তাহলে মনে হয় তাড়াহুড়াতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক,
তো হ্যাঁ, সবগুলো অধ্যায় বলতে দুইটা গত ইয়েতে করলাম না, দুইটা তো করছি। কই নাই? কই জি আছিলা? ভাইয়া, 2টা অধ্যায় হচ্ছে। জি, হ্যাঁ, মানে দুইটা আজকে ওই হইছে। দুইটা পরিবার বন্ধুর কথা এক মালিকানা বলতেছি আর ব্যবসা কি। থেকে শুরু হবে। এক মালিকানা ব্যবসা থেকে শুরু হবে ভাই আজকে। হ্যাঁ, গুড। হ্যাঁ হ্যাঁ, ওইটা থেকে শুরু হবে আজকে। আগে তো দুইটা শেষ হইছেই। আর জি কি জানি ভাইয়া। একটা এই ক্লাসে আমি কি জানি একটা ইয়ে করতে গেছিলাম, আমার ঠিক এই মুহূর্তে মনে আসতেছে না। আচ্ছা, যাকে পড়াইতে পড়াইতে মনে আসবে হয়তো। আচ্ছা, না শুরু করি। হ্যাঁ, তো এখন ইয়েতে চলে যাও, ওই খাতা কলম নিয়ে বসে পড়ো। আমার কথা হচ্ছে স্ট্রিক্টলি রেকর্ড অপশনে থাকবা না, রেকর্ডে আসা থাকবা না যে রেকর্ড হচ্ছে আমি পরে ইয়ে করবো। পরে শব্দটা আমার কাছে আসলে বিরক্তিকর, ভালো লাগে না এক কথায়। যে লাইফে এই বিষয়গুলোকে ইগনোর করে চলবো পরে, দেখতেছি হয়তো বা, কিন্তু এই সমস্ত বিষয়। এক মালিকানা ব্যবসার আজকে এই অধ্যায়টা ঠিক আছে, ফাইন। এটা নিয়ে ইয়ে কও, ইয়ে কি কয় শামিমে। শামিম বলো, এক মালিকানা ব্যবসা নিয়ে একটু কথা বলো। কি বুঝো তুমি এক মালিকানা ব্যবসা, আমরা একটু বলো তো। কি সামান্য 2-4 লাইনের মধ্যে বলো। শামিম, এক মালিকানা ব্যবসা তুমি বলতে তুমি কি বুঝো? জি ভাইয়া, বলতেছি। বলো। যে যে ব্যবসার মালিক একজন, পরিচালক একজন, মানে একজন মাত্র ওই ব্যক্তি নিয়ে এককভাবে যে ব্যবসা গঠিত হয় সেটা হলো এক মালিকানা ব্যবসা, মানে মূলধন দেয় একজন। আচ্ছা, বুঝছি। তুমি থামো। তানিয়া বলো, তানিয়া। আমি এক্সেপশনাল কিছু শুনতে চাই। জি ভাইয়া, বলতেছি মানে এক মালিকানা ব্যবসা হচ্ছে এক মালিকানায় নিয়ন্ত্রিত, পরিচালিত, গঠিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। মূলত হচ্ছে এক মালিকানা ব্যবসার ঝুঁকি মানে কম বললেই হয়, যে যেতটুকু ঝুঁকি হয় সেতটুকু মালিক নিজে দায়ভার বহন করে। তাই এক মালিকানা ব্যবসা আর কি মানে অনেক বেশি জনপ্রিয়। হুম। আচ্ছা, যাই হোক, এক্সেপশনাল কিছুই পাইলাম না তোমাদের কাছ থেকে। একটু গুছায় সুন্দর করে বলা যেত। আচ্ছা, এনিওয়ে, ওগুলা মোটামুটি জানোই, এই সমস্ত বিষয়গুলাই যা আছে পড়ছো। এবার আসো কোশ্চেনে চলে যাই, কোশ্চেন প্যাটার্নে চলে যাই, যেগুলো এমসিকিউ আকারে থাকতে পারে। খুবই ইম্পর্টেন্ট। খাতা কলম রেডি রাখো এবং বলার সাথে লিখে ফেলবা। এটা হচ্ছে 1 নাম্বার। ধরো যে এরকম আসতে পারে, প্রাচীন যুগের ব্যবসা কোনটা? প্রাচীন যুগের ব্যবসায়ী হচ্ছে এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা। হ্যাঁ, তারপর আসতে পারে এক মালিকানা ব্যবসার দায়টা কেমন? দায় দায়টা কিন্তু অসীম। অসীম। অসীম দায় হয়ে থাকে। হ্যাঁ, একক একক পরিচালনা, এটা হ্যাঁ, এটা তো একক পরিচালনারই একটা ব্যবসা। মালিক একাই সবকিছু করে, সিদ্ধান্ত নেয়। ঝুঁকি হইলে মালিকেরই হয়। এক কথায় ওই যে বাংলা যেটা বলে, ধরা খেলে সেই হবে, আর কেউ না। এটার জন্য দায় তারই। আর এই ব্যবসায় জোটটা আসলে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে গিয়ে তোমার এটা এই এক মালিকানা ব্যবসার ধারণাটা আসলে আসে। এবং এটা তোমার এই মূলধনের এক মালিকানা ব্যবসা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা মূলধনটা খুবই সীমিত হয়, মানে অনেক বিশাল আকারে, হিউজ আকারে হয় না, খুব কম। হ্যাঁ, কম মূলধন নিয়ে হয়। আইনের তো কোনো ঝামেলাই নাই। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বিশ্বের 85% ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু এক মালিকানা। হ্যাঁ, তারপর পচনযুক্ত যে জিনিসগুলা, এগুলাই সাধারণত এক মালিকানা ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয় আর কি, পচনযুক্ত জিনিসপত্র। আহ, এরপরে এরপরে কি, যেমন ধরো যে আহ, ব্যবসা পরিচালনা সিস্টেমটা খুব সহজ হয়, নিজেই যেহেতু সিদ্ধান্ত নেয়। গোপনীয়তার ব্যাপারে 100% গোপনীয়তা রাখতে পারে। হুম। চাহিদাটাও মনে করো এক মালিকানা ব্যবসা সবচেয়ে সীমিত, একবার এক কথা। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হইতেছে যে ফটোগ্রাফি এটা কি, আসলে কি ধরনের ব্যবসা, এটা কত কেউ পারবা? ফটোগ্রাফি যারা ছবি তোলে। ওটা তো আরে এক কি ধরনের মালিকানা ব্যবসা। ব্যবসা? ফটোগ্রাফি। বুঝলাম তো, সেটা এক মালিকানা ব্যবসা কোন শাখা বা কোন নামটা তুমি কি দিতে পারো? একটা নাম টাম দাও। ফটোগ্রাফি করে, ফটোগ্রাফি করে, হ্যাঁ, ফটো কি? শিল্পী স্টুডিও বা এই ধরনের, না না। আচ্ছা আচ্ছা, ফটোগ্রাফি বুঝো না? ফটোগ্রাফি কি কত?
যারা ছবি তোলে। আচ্ছা, ফটোগ্রাফি হচ্ছে যারা ছবি তোলে বা ছবি তোলা, এই ব্যাপারটাই, এটা প্রফেশনালি যারা ছবি তোলে এমনি বললে হবে না, প্রফেশনালি এটা হচ্ছে ফটোগ্রাফি। তো ফটোগ্রাফিটা আসলে অনেকেই বেশিরভাগই দেখবা যে শখের বশেই করে মূলত, শখ থেকে আসে, এই পেশাটা হচ্ছে শখের। একজন ফ্যাশন ডিজাইনার যখন ফ্যাশনকে একটা ড্রেসকে ডিজাইন করে, তখন সেটা সে কল্পনা শক্তি দিয়ে, হ্যাঁ, এটা উনি করে মন থেকে ভালোবাসা, একটা শখের বশে করে। তো এটা আমরা নাম দিতে পারি শৈল্পিক কার্যের ব্যবসা। শৈল্পিক, শৈল্পিক না, এটা তো আর তার নিজের ভিতর থেকে আসে, ক্রিয়েটিভিটি। তো এটা হচ্ছে শৈল্পিক কার্যের ব্যবসা, এটা মাথায় রাখবা। এটা পরীক্ষা এইভাবে আসতে পারে, অপশন অনেক কিছু থাকবো। তো তোমরা শৈল্পিক এই বিষয়টা আমি ভেঙেই বুঝাইলাম কি, এটা এইভাবে টিক দিয়ে দিবা। আর তানিয়া একটা চমৎকার কথা বলছে, চ্যাটে সবাই দেখছো, ওইটাও ঠিক আছে। এটা এই ব্যবসার অবসায়নটা মালিকের অবসানের সাথে সাথে হয়ে যায়, ঝামেলা শেষ। আর সবচেয়ে কথা হচ্ছে যে বিশ্বের একেবারে জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয়তম ব্যবসা হচ্ছে এই এক মালিকানা ব্যবসা। হ্যাঁ, এইগুলাই এক মালিকানা ব্যবসার চাইতে বেশি তেমন কিছু নাই, এইগুলো জানলেই হইব। আর অংশীদারি ব্যবসা নিয়ে কথা বলি, অংশীদারি ব্যবসা। তার আগে একটু, তার আগে আমাকে অংশীদারি ব্যবসা নিয়ে একটু বলো দেখি। এই আমি যার নাম বলবো সে বলবো, ঠাস করে মাইক ওপেন করবা না। আর তানিয়া পরে পরে পরে, তানিয়া পরে, আমি তোমাকে পরে আসতেছি তোমার কাছে। বলো তো, ওই যে কে এটা, হ্যাঁ, মনিকা, মনিকা বলো তো, অংশীদারি ব্যবসা নিয়ে বলো। কি বলবো? অংশীদারি ব্যবসা কি বুঝো, অংশীদারি ব্যবসা নিয়ে তুমি কি জানো, এই বিষয়গুলো নিয়ে বলো। দুই বা দুই বা ততোধিক মানে ব্যক্তি মিলে যারা একটা ব্যবসা গঠিত করে চুক্তির ভিত্তিতে, সেই হুম, ব্যবসাকে তো অংশীদারি ব্যবসা বলে। আচ্ছা, অংশীদারি ব্যবসা বলে। আর কিছু জানো এটা সম্পর্কে? আর কোনো ইনফরমেশন আমাদের দিতে পারবা? আচ্ছা ঠিক আছে, বুঝছি। না, বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। সুমনা, ওয়েলকাম। সুমনা চলে আসছে। হ্যালো, আসসালামু আহ আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমার কি সমস্যা ছিল? ওয়াইফাই? আমার একটু, হ্যাঁ, ওয়াইফাই নেটওয়ার্কের প্রবলেম ছিল, লোক এসে মাত্র ঠিক করে দিল, পরে তাই আমি এখন জয়েন হতে পারছি। তো তুমি, তোমার মোবাইলে সিম ছিল না, ডাটা ছিল না? না না, ডাটা পর্যাপ্ত ছিল না, মানে অল্প কিছু এমবি ওহো, ছিল। আমি জাস্ট শবনম আপুকে নক করে জানাইছি যে আমার এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল, যাই হোক তুমি আসছো, তোমার প্রবলেম সলভ হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওই যে কি বলে, শামিম, শামিম বলো দেখি, আর কোনো ইনফরমেশন আছে কি অংশীদারি ব্যবসা সম্পর্কে তোমার কাছে? ভাই বলতেছি, হ্যাঁ হ্যাঁ, বলো। সকলের দ্বারা বা সকলের পক্ষে থেকে একজনের দ্বারা পরিচালিত মূলধন না মুনাফা হ্যাঁ, তোমারে, নিজেদের আচ্ছা মধ্যে আমাদের, বন্টনের। আচ্ছা আচ্ছা, লুক লুক হ্যাঁ, লুক, আচ্ছা তার তুমি আমাদের, তোমার আমি দিব মায়ের মায়ের। তো আমি তোমারে তোমার ভিতর থেকে কথা বলতো, তোমার বই থেকে বলতে বলি নাই তো ভাই। তুমি কি জানো তোমার ভাষায় বলো, তোমার বইয়ের ভাষায় বলতে বলি নাই তো আমি তোমার। হ্যাঁ। তুমি আমার সাথে বাংলা, মানে একদম বাংলাতে ফ্রেন্ডলি বলতে পারো, কি বুঝো তুমি অংশীদার ব্যবসা? ধরো তুমি এখন অংশীদার ব্যবসা খুলতে যাবা, তা তোমার কি লাগবে, কি আসে বিষয়, এটা একটু বলো না, তাহলে তো সবাই বুঝে যায় জিনিসটা। আচ্ছা, তুমি ভাইয়া পারতেছো না বলতেছি হয়তো, তাহলে। পারবা? বুঝছি তোমার, যাই আমি হোক বলি, তুমি অনেক সুমনা বলো, হ্যাঁ, আচ্ছা তুমি ভাইয়া ওইটা যাও। হ্যাঁ বলো, সুমনা বলো। 1932 সালের আইনের ভিত্তিতে চুক্তির কোন মাধ্যমে যে আইন, কোন ব্যবসাটা আইন, কোন গঠন আইন? করা ওইটা হয়, ওইটা ওইটা 1932 সালে কোন আইন তুমি বলো, সেটা তো বলতে হইব। অংশ- অংশীদারি আইনের ভিত্তিতে হ্যাঁ হ্যাঁ, তারপর? হ্যাঁ। চুক্তির মাধ্যমে যে ব্যবসাটা হুম। গঠিত হয় সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা। আর অংশীদারি ব্যবসা সম্পর্কে বললেন যে কি জানি, সেটা বলতে সেটা হচ্ছে যে সেখানে মুনাফাটা বন্টন করা হয় সমহারে, চুক্তিতে কিছু বলা না থাকলে। আর সেখানে হচ্ছে সকলের স্বার্থটা একই থাকে। আচ্ছা ঠিক আছে, ফাইন। তানিয়া বলো। আচ্ছা, তানিয়া কিছু বলতে চাচ্ছে, তানিয়া বলো। ওইটাই আর কি, 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসা ঘটনা বা পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসা বলে। আর হ্যাঁ অংশীদারি ব্যবসা মূলত মুনাফা
করা হয় তাদের যে অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসা প্রতিষ্ঠানে, ওই অনুপাতে তারা মুনাফাটা পেয়ে হ্যাঁ থাকে। ঠিক আছে। হ্যাঁ, আর এটাও করে আবার। আর হ্যাঁ, এখান থেকে এটাও যদি করে। হ্যাঁ, বলো। আর এখান থেকে হুম। যদি কোনো অংশীদার এখান থেকে যদি কোনো অংশীদার নতুন মূলধন বিনিয়োগ করে, অতিরিক্ত মূলধন বিনিয়োগ করে, তাহলে যদি ওই যে সময়কালে, বছরের যে সময়কালে, মানে সাপোজ হচ্ছে যদি বছরের মাঝামাঝিতে বিনিয়োগ করে, তাহলে সেই অনুপাতে আবার তার ওই যে মোট আচ্ছা আচ্ছা, মুনাফাতে সুদ ধার্য ঠিক করে দেওয়া আছে হবে। ওগুলো। আচ্ছা ঠিক আছে, ওগুলা তোমাদের না জানলো চল। আচ্ছা ঠিক আছে। তো সব যেটা ইম্পর্টেন্ট ছিল, যে বিষয়টা, সেটা হচ্ছে যে, আচ্ছা এখন কোনো কথা না, এখন জাস্ট শোনো। এই যে বিষয়টা যে ইম্পর্টেন্ট ছিল, যে আসলে সদস্য সংখ্যা নিয়ে, পাবলিকে কত প্রাইভেটে কত, এগুলা নিয়ে তোমাদের কোনো, বুঝলাম না ওটা তোমার। জানি তো। জানো, বললা না কেন? ব্যাংকিং জানো। হচ্ছে আচ্ছা, ব্যাংকিং এর সর্বনিম্ন হচ্ছে 10 জন, আর সাধারণে হচ্ছে সর্বনিম্ন 2 জন, আর সর্বোচ্চ হচ্ছে 20 জন। আর প্রাইভেট লিমিটেড কোম্পানিতে? প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। আর পাবলিকে? সর্বনিম্ন 7 জন, আর সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমিত। হ্যাঁ, গুড। এই বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এটাই। অংশীদারি ব্যবসা করতে গেলে মূলত যে 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 জিনিসগুলো জানতে হয়, সেটার মধ্যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বা লাইফ, সবকিছুর জন্য এক কথায়। আর এখন আসো আমি এমসিকিউ গুলো ইয়ে করি, তোমরা খুব দ্রুত এগুলো লিখে নিতে পারো, নোট ডাউন করতে পারো। একটা হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তিটা হচ্ছে চুক্তি, এটা জানো, এবং সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন তো হইতেই হবে। এটা ইয়েতে হোক আর ইয়া পাবলিক লিমিটেড ছাড়া, এমনিতে আর কি, যেটা ইউজুয়ালি আমরা বলতে পারি কম্বাইন্ডলি, এটা 2 জনই হবে। আর পাবলিক মানে লিমিটেড দুইটার ক্ষেত্রে। কোম্পানির, হ্যাঁ, আর পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন হবে, আর বাকিটা তো বলে দিছে শেয়ার সংখ্যা দ্বারা সীমিত। প্রাইভেট লিমিটেড কোম্পানি সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন, আর এক্ষেত্রে 50 জনের বেশি প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হইতে পারবে না। এটা হচ্ছে কথা। এখন 1932 সালের অংশীদারি আইন দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে এই অংশীদারি আইনের বিজনেস পরিচালিত হচ্ছে। চূড়ান্ত সদিচ্ছাস, এই কথাটা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য হয়, মনে রাখতে হবে। পারস্পরিক প্রতিনিধিত্ব, করা হয় অংশীদারি ব্যবসায় সংগঠন ক্ষেত্রেই। পারস্পরিক প্রতিনিধিত্ব, একে অপরের প্রতিনিধিত্ব করে থাকে আর কি। আর মানে এই যে তোমার পৌর এলাকায় যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যে লাইসেন্সটা আসলে প্রদান করে, এটা হচ্ছে পৌর কর্তৃপক্ষই কিন্তু করে, এটা অন্য কেউ করে না। পৌর এলাকার ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষই করে। আর অংশীদারি ব্যবসার যখন শুরু করতে যায়, তখন ওই ট্রেড লাইসেন্সটা লাগে। মানে পরীক্ষা এরকম আসতে পারে যে অংশীদারি ব্যবসার জন্য সংগ্রহ করতে হয় কোনটি, নিচের কোনটি। 5-7টা দিয়ে দিল, তার মধ্যে সরি 4টা অপশনের মধ্যে 3টাই হয়তো ওলট পালট দিল, একটা দিতে পারে ট্রেড লাইসেন্স, আর এটাই কিন্তু ট্রেড লাইসেন্সটা হচ্ছে উত্তর হবে। অংশীদারি ব্যবসার সর্বনিম্ন উদ্যোক্তা, এখন ওই যে সদস্য উদ্যোক্তা, এই একই জিনিস, একই কথা, 2 জন। এগুলো পরীক্ষায় একটু এক্সামিনার একটু একটু নিজেকে মানে প্রশ্নগুলোকে একটু ইউনিক করার জন্য এরকম কিছু দিতে পারে, ওয়ার্ড ইউজ করতে পারে, যেটা সবসময় অ্যাকাউন্টিং এ করে থাকে। ব্যাপার কিছু না, একই জিনিস, এগুলো করলে হয়ে যায়। অংশীদারি ব্যবসার দায়টা হচ্ছে অসীম, এটা মনে রাখবা, যে এক মালিকানা ব্যবসায় কিন্তু সেম, অংশীদারি ব্যবসায় কিন্তু সেম, এর দায় কিন্তু অসীম। আহ সাধারণ সাধারণ অংশীদারি ব্যবসায় দায় থাকে সীমাহীন, এক কথায় সাধারণ অংশীদার। আর অংশীদারি ব্যবসার দায় হচ্ছে অসীম, এটা মাথায় রাখো। এই দুইটা জিনিস কিন্তু পেঁচালো জিনিস। অংশীদারি ব্যবসার দায় হচ্ছে অসীম, আর সাধারণ অংশীদারি ব্যবসার দায় থাকে সীমাহীন। বাংলাদেশে নতুন কোম্পানি আইন সংস্করণ যেটা হয়েছে, সংস্কার করছে আর কি, সংস্কার করেছে যে কোম্পানি আইনটা, সেটা 1994 সালে। বাংলাদেশের নতুন কোম্পানি আইন সংস্কার করা 1994 সালে। হ্যাঁ। আহ সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করে কোন সংগঠন? পরীক্ষা আসতে পারে। সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি কোম্পানি। করে কোম্পানি সংগঠন। হ্যাঁ, কোম্পানি সংগঠন। আবার ওই যে নিবন্ধন, অনিবন্ধিত কিছু কোম্পানি আছে যেগুলোর আবার সদস্য সংখ্যা 7 জন, সর্বনিম্ন 7 জন সদস্য সংখ্যা দিয়ে তারা অনিবন্ধিত ভাবে তারা শুরু করতে পারে। আর বিশ্বের প্রথম যে সনদপ্রাপ্ত কোম্পানি, এটা কোনটা বলতে পারবা কেউ? বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত কোম্পানি? আচ্ছা, বলতে পারলে দ্রুত বলতে হবে, ভাবাভাবি নাই, তাহলে আমি আসলে ওয়েট করতে পারবো না।
অনেক পড়া। বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত কোম্পানি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা মাথায় রাখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, আবার পরীক্ষা যদি এটা আসে যে এরকম একই জিনিস ঘুরাই পেঁচে আসলো যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম পরিচালক সংখ্যা কতজন থাকতে হবে, এরকম একই জিনিস, ওই দুইজন। হ্যাঁ হ্যাঁ, দুইজন। দুইজন, হ্যাঁ। হ্যাঁ, সরকারি কোম্পানিতে সরকারি মালিকানায় শেয়ার থাকে কত পার্সেন্ট? সরকারি কোম্পানিতে 51, সরকারি 51%, মালিকানায়, 51%। হ্যাঁ একটা, হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, 1% বেশি থাকে। এর কারণ কি জানো? ওই 1%-এর কারণে মালিক সরকার, সোজা কথা। ওই যেহেতু আমরা যেটা জানি যে শেয়ার যার বেশি হবে সেই মালিক, মেন মালিক। যেমন আমি বলি, ফেসবুকের শেয়ার শেয়ার হোল্ডার আছে, অনেক আছে। মার্ক জুকারবার্গ, তার মধ্যে হয়তো 51 থেকে 55% শেয়ার ওর আছে, যার কারণে আমরা ওরই চিনি মালিক হিসেবে। তো যেহেতু ওরই বেশি, সেমলি এই ব্যাপারটা এরকমই। ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয় করতে পারে কোন কোম্পানি? সবাই জানো, পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড। আচ্ছা, নিয়ন্ত্রক কোম্পানির অপর নাম কি? এটা 100% এর ভিতর 99% এর আসার মতো। নিয়ন্ত্রক কোম্পানির অপর নাম কি? নিয়ন্ত্রক কোম্পানি, পরিচালক নিয়ন্ত্রক, হোল্ডিং কোম্পানি। হ্যাঁ, হোল্ডিং কোম্পানি, মাথায় হোল্ডিং। রাখো এটা, হোল্ডিং কোম্পানি। হ্যাঁ হ্যাঁ। কোম্পানি গঠন প্রণালী সম্পাদনের ধারাবাহিক পর্যায় কয়টা? মানে কয়টা পর্যায় অনুসরণ করে একটা কোম্পানি গঠন করতে পারে? কয়টা? 4টা। কোম্পানি গঠন করতে 5টা। গেলে চারটা। কোম্পানি গঠন করতে গেলে প্রথম ধাপটাই কোনটা? প্রথম যে ধাপ, এটা হচ্ছে প্রথমেই উদ্যোগ গ্রহণ করতে হবে। হ্যাঁ, উদ্যোগ গ্রহণের পর্যায়ে, এটাই হচ্ছে প্রথম ধাপ। নিবন্ধন পত্র সংগ্রহের জন্য স্মারকলিপি জমা দিতে হয় কত কপি? নিবন্ধন পত্র 3 কপি। সংগ্রহের 3 জন্য, কপি। 3 হ্যাঁ, কপি। যাও যাও, হ্যাঁ ঠিকই আছে। কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয় কোথা থেকে, মানে কোন কোম্পানিকে? সরি, কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয় কোন কোম্পানিকে? পাবলিক এটা হচ্ছে লিমিটেড। পাবলিকে লাগে, আর ওই তোমার ইয়েতে লাগে না, প্রাইভেট, প্রাইভেটে ওগুলো লাগে না। এমনিতেই। হ্যাঁ, কোম্পানির প্রধান দলিল হলো স্মারকলিপি। কোম্পানির প্রধান দলিল, এটা কিন্তু পরীক্ষায় 99 না, এটা 100-এ 100, এটা এটা একদম 100%। কোম্পানির প্রধান দলিল কোনটা? স্মারকলিপি নাকি সংঘ স্মারক এটাই কি জন্ম সনদ কোম্পানির? কি কি? স্মারকলিপি ম্যাম। স্মারকলিপি কি কোম্পানির জন্ম সনদ বলা হয়? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো তুমি তো ধরে ফেলছো। আর কোম্পানির অভ্যন্তরীণ যে পরিচালনা যে সিস্টেম, এটা থাকবে সংঘ ভিত্তিতে। এটা কোথায় থাকবে? সংঘ ভিত্তিতে, হ্যাঁ। আর কোম্পানির যে যে তুমি যেটা বললে, জন্ম না কি বললা? জন্ম, সংঘবিধি তো পরিমেল নিয়মাবলী না? হ্যাঁ হ্যাঁ, দুটোটা একই নাম, মেমোরেন্ডাম এক, সংঘ সংঘ হ্যাঁ হ্যাঁ একই হ্যাঁ, নাম। একই নাম একই নাম। আচ্ছা, আমি সংঘবিধি বলছি, হ্যাঁ ওইটা, ওই তো তোমরা তো জানোই পরিমেল নিয়মাবলী। যাই হোক, কোম্পানির সনদ বা সংঘবিধি, সরি, কোম্পানির সনদ বা এটা কি বলে এটা? সনদ। সংবিধান, না 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 না, কোম্পানির সনদ বা সংবিধান, হ্যাঁ, এটা কোনটা বলতো? কোম্পানির সনদ বা সংবিধান, এটা কোনটা বলতে পারবা? এটা 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 আমি বলে দিই, এটা হচ্ছে স্মারকলিপি। হ্যাঁ, স্মারকলিপি, যে তুমি যেটা বললা না একটু আগে, ওই যে হ্যাঁ জন্ম হ্যাঁ। যেটা বললা, ওইটা ওইভাবে নাই, সেইভাবে পরীক্ষা আসতে পারে যে কোম্পানির সংবিধান হলো কোনটি? স্মারকলিপি, ঠিক আছে। এগুলো কিন্তু কনফিউশন কোশ্চেন, আবার বলতেছি আমি, অনেকবার জানার পরেও পরীক্ষার হলে গিয়ে ভুল করার মতো কোশ্চেন, কিন্তু বলে দিলাম, একদম ছাড়া মুখস্থ করে ফেলবো আমি। নেক্সট ক্লাসে কিন্তু এগুলো আবার ধরবো। স্মারকলিপিতে কয়টা ধারা থাকে? স্মারকলিপিতে উল্লেখিত যে কয়টা ধারা থাকে সেটা হচ্ছে 6টা। আচ্ছা, কোম্পানির সীমা, ক্ষমতার যে সীমা এটা নির্দেশ করে স্মারকলিপি। কোম্পানির নাম উল্লেখ থাকে স্মারকলিপির কোন ধারায়? কোম্পানির নাম উল্লেখ থাকে স্মারকলিপির নাম ধারায়, হ্যাঁ নামই তো মনে হয় নাম ধারায় থাকে। শেয়ার মালিকদের দায় দায়িত্বের কথা উল্লেখ থাকে দায় ধারায়। শেয়ার মালিকদের দায় ধারায় থাকে, আর ওই নাম ধারায় আবার কোম্পানির নামটা উল্লেখ থাকে আর কি। শেয়ার মূল্য আবার উল্লেখ থাকে মূলধন ধারায়, শেয়ার যে মূল্যটা থাকবো। স্মারকলিপির অপর নামই কিন্তু ওই যে তোমার ওই যে পরিমেল বন্ড। হ্যাঁ, পরিমেল বন্ড। মূলধন পরিবর্তনে নিবন্ধককে জানাতে হবে 15 দিনের ভিতরে, 15 দিনের মধ্যে। মূলধন যদি কোনো কোম্পানি পরিবর্তনে এই ব্যাপারে তো থাকে আর কি। আর ঠিকানা যদি, মানে কোম্পানির যে ঠিকানা এটা যদি আবার চেঞ্জ করতে চায়, তাহলে সেটা 28 দিনের মধ্যে অবশ্যই ইয়ে করতে হবে। আচ্ছা ভাইয়া, সাগরকে একটু ঢুকান তো, সাগর বলে ঢুকতে পারতেছে না।
কে? ও কই? সাগর? হ্যাঁ হ্যাঁ, সাগর। ও তো ওয়েটিং লিস্ট ইয়েতে নাই, আমি ঢুকাবো কেমনে? ওরা আসতে বলো। আচ্ছা, ঢুকাই দিয়েন যদি আসে। হুম। আচ্ছা, কোন জায়গায় জানি আসলাম? আচ্ছা, কোম্পানির যে ওই যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ, আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোম্পানির যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, দ্বিতীয় যে দলিলটা, প্রথমটা তো জানলাই একটু আগে স্মারকলিপি, আর দ্বিতীয়টা হচ্ছে সঙ্গবিধি, বুঝো নাই? পরিমেয় নিয়মাবলী বা সংঘবিধি। আরে হ্যাঁ হ্যাঁ, ওই তো একই কথা। সভা সংক্রান্ত নিয়ম কানুন যেটা থাকে, এটা কোনটার ভিতরে থাকে? পরিমেয় নিয়মাবলী। হ্যাঁ, বা সঙ্গবিধি। হ্যাঁ। আচ্ছা, লভ্যাংশ এটাও থাকে সংবিধিতে। কোম্পানি কিভাবে বিলোপ সাধন করবে এটাও থাকে সংবিধিতে। কোম্পানির সিলমোহর, ওই যে কোন সিল মিল আবিজাবি, এগুলো সংবিধিতে। সংঘবিধিতে। শেয়ার 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 মেয়ার যা আছে সব সংবিধিতে। কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখবা, যে শেয়ার করে জনগণকে যে আহ্বান জানানো হয় না, ওই যে পাবলিক লিমিটেডে, শোনো, আমার প্রশ্নটা প্রাইভেট বুঝি লিমিটেড নাই। প্রাইভেট লিমিটেড কোম্পানি কখনো শেয়ার করার জন্য জনগণকে আহ্বান করতে পারে না, কিন্তু পাবলিক লিমিটেড এটা করতেই হবে। পারে না বলতে, এটা করতেই হবে, পারেও এবং করতেও হবে। তো যখন ওরা শেয়ার করার জন্য ওই জনগণের নিকট থেকে এটা করে, তখন এটাকে বলা হয় বিবরণ পত্র। বিবরণ পত্রের মাধ্যমে ওরা শেয়ার করার জন্য জনগণকে আহ্বান ভাইয়া, জানায়। সাগরকে কি ঢুকান নাই? সাগর তো বললো ওয়েটিং রুমে আছে। নো নো নো, ও ওয়েটিং রুমে নাই। ও ও তো ওয়েটিং আচ্ছা। রুমে, ও তো আসেই নাই। ও আসলে তো অ্যাডমিট করে দিতাম আমি। আচ্ছা, এই যে সমবায় সমিতির প্রত্যেক সদস্যের ভোটের সংখ্যা কিন্তু একটা করে, হ্যাঁ। আর সেক্রেটারি থাকবে একজন সমবায়তে। যদি সমবায় ব্যাপারটা যদি পরীক্ষায় এর মধ্যেই ফট করে ঢুকায় দেয়, হ্যাঁ, আমি এই ব্যাপারটা একটু বলে নিলাম আগে। তো উম, আর বিবরণ পত্র প্রচার, এই তো বললামই, বিবরণ পত্র প্রচার করে পাবলিক লিমিটেড কোম্পানি। আর একটু আগে সুমনা তুমি বলছিলে জন্ম সনদ, তাই না? হ্যাঁ। তুমি ওটা, হ্যাঁ ওটা ঠিক আছে। তবে পরীক্ষায় যদি আসে, তাহলে আমি যেটা বলতেছি এটাই আসবে, এইভাবেই আসবে। সেটা হচ্ছে যে কোম্পানির জন্ম সনদ বলা হয় কোনটিকে? নিবন্ধন পত্রকে। ঠিক আছে, হ্যাঁ। এইভাবে আসবে পরীক্ষা, এটা শিওর থাকো, এটা খুব ইম্পর্টেন্ট। যৌথ মূলধনী ব্যবসার নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক। এটা পরীক্ষা আসলে যদি বলে যে বাধ্যতামূলক নাকি অবাধ্যতামূলক, তাহলে অবশ্যই লিখবে বাধ্যতামূলক। নিবন্ধনের পরেই যে কার্যারম্ভ করে যারা, এটা কোন কোম্পানিরা করে আর কি, নিবন্ধনের পরপরই যারা কার্যারম্ভ প্রাইভেট করে প্রাইভেট দেয়। প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, কোম্পানি মূলধন দুই ভাগে ভাগ করা যায়। যিনি শেয়ার করে সে শেয়ার হোল্ডার। আর এই জিনিসটা 100% পরীক্ষায় আসে বেশিরভাগ। ভালো করে শোনো, কোম্পানির শেয়ার মূলধনের ক্ষুদ্র একককে কি বলে? কোম্পানির শেয়ার মূলধনের ক্ষুদ্র একককে কি বলে? ক্ষুদ্র একককে হুম, শেয়ার মূলধনের ক্ষুদ্র একককে কি বলে? শেয়ারই তো বলে। শেয়ার বলে। হুম, বাকিরা শুনে নিছো তো, শেয়ারই বলে। এটা কিন্তু 100%। আচ্ছা, ঋণপত্র ইস্যু করতে পারে কারা, বলতে পারবা? পাবলিক লিমিটেড কোম্পানি। গুড। আর যৌথ মূলধনী কোম্পানির এই যে বিলোপ সাধন ঘটে, এটা কয়টা ভাবে ঘটতে পারে, বলতে পারবা? কয়টা ভাবে? চার তিনটা ভাবে ভাবে। ঘটে। না, তিন ভাবে। তিনটা। হ্যাঁ। শেয়ার বাজার একটি কি বাজার, বলতে পারবা? শেয়ার বাজার একটা কি বাজার? শেয়ার মূলধন বাজার বাজার। হচ্ছে শেয়ার বাজার হচ্ছে একটা মাধ্যমিক বাজার, মাধ্যমিক, হ্যাঁ, মাধ্যমিক বাজার। সেকেন্ডারি মার্কেট। যারা আউটসোর্সিং এর মাধ্যমে কাজ করে তাদের কি বলে? ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার। বাবা, এটা অনেক জানা, করো নাকি কেউ? ফ্রিল্যান্সার করো? করি না, কিন্তু অনেকে দেখছি যে অনেকেই করে, কিন্তু না, করার আমার তুমি ইচ্ছা ফ্রেন্ড আছে করে, ইনশাল্লাহ। আমি করি না। তানিয়া করো? আমি করি না, করার ইচ্ছা আছে ইনশাল্লাহ, করবো ফিউচারে। ফিউচারে করবা? উম, আচ্ছা, না ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সারটা তো ইজিলি মেয়েদের জন্য তো ভালো মনে করি আমি।
অনেক ভালো একটা ইনকামের একটা প্ল্যাটফর্ম। গ্রাফিক্স ডিজাইনটা শিখে নিও, গ্রাফিক্স ডিজাইন এটাতে তাহলে কাজ পাওয়া অনেক আর কি। আমার একটা ক্লোজ ফ্রেন্ড করে, ওর থেকে শিখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিখে নিও। ফ্রিল্যান্সারে তো অনেক কাজ আছে, তার মধ্যে ইয়েটা ওই যে গ্রাফিক্স ডিজাইনে গ্রাফিক্সের যে পার্টটা, এটা যদি পারো তাহলে শিখে নিও। হ্যাঁ শামিম বলো। জীবনে প্রথম 2000 টাকা ইনকাম করছি অনলাইনে। ওয়াও ওয়াও ওয়াও, কিভাবে কিভাবে, মানে কি কাজের ওই মাধ্যমে করলা? একটা হ্যাঁ বুঝি না। 2 দিন কাজ করছি, তো 2 দিন কাজ করে এই 2000 টাকা পাইছি আমি। মানে কি কাজ করছো তুমি, কি কাজ করছো? ওটা একটা অ্যাপস দিয়ে। আচ্ছা, কনগ্রাচুলেশনস তোমার কাজের অনেক স্প্রে দেখে। আর এক্ষেত্রে কি আমি আমি যদিও ফ্রিল্যান্সার বা এই ব্যাপারটা নিয়ে আসলে খুব বেশি মাথা ঘামাই না, সময় পাই না বা আমার কোনো আগ্রহ নাই। তবে আমার ছোট ভাই, মানে আমার এক এক আপন ছোট ভাই, তো ও হচ্ছে একজন ইউটিউবার। তো দেখি তো ওর চ্যানেল গুলো, মানে আছে বেশ কিছু চ্যানেল ওর টপ র্যাঙ্কে, তো দেখি মানে ওদের ইনকাম ইয়েটা তো খুবই ভালো দেখলাম। ইউটিউব তো অনেক ভালো পেমেন্ট করে। আর ওইটা ভালো লাগলো আর কি। তোমরা ইচ্ছা করলে ওর চ্যানেলটা তোমরা ঘুরে আসতে পারো। ও কিন্তু এডুকেশনাল ব্যাপারগুলো নিয়ে লেখালেখি করে, সরি ভিডিও মেক করে লেখালেখি করে, প্লাস আরো ইনফরমেশন দিয়ে দেয়। আচ্ছা। ভাইয়া উম, ওইখানকার ইনকামটা কিরকম? খুবই ভালো, খুবই ভালো। ভাইয়া কিরকম জানার খুব ইচ্ছা ছিল, যে ইউটিউব চ্যানেল যারা করে, ভিডিও মেক এই করে, তো তাদের ইনকামটা কিরকম? আচ্ছা, এদের ইনকামটা হচ্ছে মান্থলি তারা 50,000 থেকে 1 লাখ এটা ইনকাম করে মান্থলি। কিন্তু এটা কিভাবে ধরা হয়, কিভাবে সেটা জিজ্ঞেস করলাম, ধীরে সাবস্ক্রাইবার ধীরে দিয়ে ধীরে কিভাবে ধরা হয়? হ্যাঁ, সাবস্ক্রাইবটা ধরা হয় কি, মানে প্রথমত তুমি যখন চ্যানেলটা খুলবা, তো টপিকস গুলো সুন্দরভাবে সাজায় মানে ভিডিও কোয়ালিটি থাকতে হবে, কোয়ালিটিফুল, তাহলে ইউটিউব নিজেই ওটা তো মার্কেটিংটা করে ভিউ দিবে। করে ইনকাম হয় না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কি ভিউ করে ইনকাম হয় না ইউটিউব? কত কত সরি বুঝি নাই কথাটা। বলতেছি ভাই, ওটা ভিউ করে ইনকাম হয় না ইউটিউব চ্যানেল? হ্যাঁ, আরো অনেক, আমি তো এটা জাস্ট সর্বনিম্ন বলে দিলাম, বোকা। এটা যেমন এই যে আরেকটা একটা চ্যানেল আছে মায়াজাল, হ্যাঁ? তোমরা মনে হয় প্রায় ম্যাক্সিমামই দেখো বা ফলো করো। উম, ওদের প্রায় মান্থলি প্রায় 20 লাখ প্লাস হয় ইনকামই, শুধুমাত্র ওরা নিজস্ব লয়ার রাখছে ওদের চ্যানেলটাকে, কেউ যাতে ইয়ে না, স্ট্রাইক দিলেও যাতে বাঁচাইতে পারে। অনেকে আছে না স্ট্রাইক দেয় আর কি, ওই যে বলে যে আমার ভিডিও নিয়ে জ্বালাই দিতেছে, হ্যান ত্যান এই সেই। আর ওরা কিছু রেয়ার ভিডিও কিনে আনে, ভিডিও কিনতে পাওয়া যায় বুঝছো, হ্যাঁ, এই এগুলো কিনাই না। ভিডিও করে। হ্যাঁ, এগুলো শোনো, এগুলো কি, যেমন মায়াজালে যে ছেলেটা শুরু করছিল, ও আজ থেকে 5 বছর আগে শুরু করে যাত্রা। সময় লাগবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। আর অবশ্যই ইউনিক কিছু নিয়ে ভাবতে হবে, যেমন অনেকে স্ট্রিট ফুড নিয়ে ভিডিও করে। যেমন এখন সাপোজ রাস্তায় খেতে গেছে, স্ট্রিট ফুড তো বাংলাদেশে অনেক আছে, এটা নিয়ে করতেছে। অনেকে ভ্রমণ ব্লগ গুলো নিয়ে করে, বিভিন্ন জায়গায় যায় ঘুরতে টুরতে। দেখো না, আমি তো ভ্রমণ গুলোতে বেশি দেখি, ভালো লাগে আমার। তারপরে এই যে তোমার আরো টপিকস, স্টাডি নিয়ে, ভার্সিটি স্টাডি নিয়ে। হ্যাঁ রাজ, রাজ কি কিছু বলবা? রাজ, আচ্ছা জি না, আচ্ছা জি না ভাইয়া। ভাইয়া আচ্ছা। বাংলাদেশের এই যে ব্লগারদের মধ্যে যে নাম্বার ওয়ান, এই যে তহিদ আফ্রিদি আছে, তারপরে হচ্ছে আরো অনেকগুলা আছে, তো হ্যাঁ, তাদের ইনকাম গুলা আচ্ছা ওদের কিরকম? আমার বাজে লাগে এক কথা, ওদের ইনকাম অনেক, কিন্তু ওদের ওরা যে ওদের ভিডিওটা করে ইনকাম তোমার অনেক, কাছে কিন্তু মানে ভিডিও গুলা কেমন কোয়ালিটি যেন আছে, আমি ওরকম দেখি না। কোয়ালিটি আছে, তুমি কও কোয়ালিটি আছে, কোনো ভিডিওর মধ্যে কোনো কোয়ালিটি আছে? কিন্তু ওনাদের নাই। আসলে কি ফ্যান ফলোয়ার দেখাই এত হয়ে গেছে, এই হলো ওই যে কথা। ব্যাপারটা কি, শোনো তো, ওই আফ্রিদির ব্যাপারটা হচ্ছে, ও তো মাই টিভির, ওর মাই বাবা মাই টিভির টিভি চ্যানেলের মালিকের পরিচালক, ছিল জন্য। মালিকের ছেলে। হ্যাঁ, তো ওদের এমনিতে একটা ভ্যালু থাকে, ফেস ভ্যালু আছে। তার মধ্যে কি করছে, ওই যে ইউটিউবে তহিদ আফ্রিদি অনেক আগে থেকে, যখন বাংলাদেশে প্রায় আমরা ইউটিউব সম্পর্কে জানি না, জানি কিন্তু আমরা ইউজ করতে আমি পারতেছিলাম না, রিসেন্টলি 3G। দেখছি টিভিতে। হ্যাঁ ও আছে, তারপর প্রত্যয় হিরণ নামে একটা ছেলে আছে, দেন তারপরে আরো বেশ কিছু আছে। এরা কি করে, ওই তোমার কি বানায় না বানায়, মানে এখন এগুলো তো তোমাদের জন্যই তো ওরা উঠছে, তোমরা দেখো বলি তো ওরা আজকে এত মানে ইনকাম করতেছে। এখন যদি সবাই ফ্যান ফলোয়ার থেকে আনসাবস্ক্রাইব করে দেয়, ওর তো 1 টাকাও ইনকাম আসবে না, তাই না? জি ভাইয়া।
ভাই আমি আমরা আমার যে তাহলে কথা তোমার রাজীব ছিল ভার্সিটি চান্স যে পেলাম, সাবস্ক্রাইব যে তারপর আমরা করে, সাবস্ক্রাইব করলে কিভাবে তাদের পেমেন্টটা ধরা হয়, তারা যে আচ্ছা, এত হ্যাঁ টাকা হ্যাঁ আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে তোমাকে একটা একটা রুলস আছে ইউটিউবের। এই রুলস তোমাকে একটা ইউটিউব টাইম দিবে, 3 মাস না 6 মাস একটা টাইম দেয়। এই টাইমের মধ্যে তোমাকে একটা একটা সাবস্ক্রাইবের একটা রেকর্ড দেয়, ওরা টার্গেট দেয়। এই টার্গেট তোমাকে ফিল আপ করতেই হবে। তুমি এটা এখন কেমনে করো এটা ইউটিউব জানে না। এখন মার্কেটিংটা কিভাবে করবো? এই যে বিভিন্ন ফেসবুকে যায় পোস্ট করে দেওয়া, লিঙ্কটা তোমার চ্যানেলের লিঙ্কটা পোস্ট করে দেওয়া, বিভিন্ন চ্যানেলে গিয়ে চ্যানেলকে রিপ্রেজেন্ট করা, তার নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া, ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে বলা যে আমার একটা চ্যানেল আছে। আচ্ছা ঠিক আছে, যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটাতে চলে যাই। তো সমবায় সমবায়তে যে আমি একটা কোশ্চেনে ছিলাম যে দেশের একমাত্র জাতীয় পর্যটন সংস্থা কোনটা? দেশের একমাত্র জাতীয় পর্যটন সংস্থা তো ন্যাশনালি একটাই। আর এমনিতে যদি তুমি প্রাইভেটলিতে যাও তাহলে অনেক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক অনেক আছে। তো আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে বাংলাদেশে পর্যটন কর একমাত্র জাতীয় পর্যটন সংস্থা কোনটা? আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। বাংলাদেশ পর্যটন পর্যটন। কর্পোরেশন, হ্যাঁ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এখন তো প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তাহলে কত সালে মানে এটা এস্টাবলিশ হয়? 1973। ঠিক আছে, 1973 বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, ইউজার ভাই কি কিছু বলতেছে নাকি? আচ্ছা, শুনতে পাচ্ছো সুমনা? ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন 1973 সালে প্রতিষ্ঠা লাভ করে। আর এখানে ঘটনা হচ্ছে যে ওই বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক সংখ্যা 3 জন। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা প্রতিষ্ঠা হয় কত সালে? এটা পরীক্ষা আসতে পারে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা 1976। 1976। তারপর বাংলাদেশ চিনি কল কর্পোরেশন গঠিত 1972। চিনি ও খাদ্য শিল্প সংস্থা হয়েছে 76, আর কল চিনি কল 1972। শুনতে পাচ্ছ? নেট প্রবলেম, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। সিগন্যাল আসছে না তো এই জন্য। আচ্ছা যাই হোক, তারপরে আসো বাপেক্স প্রাতিষ্ঠানিক মালিকানা, এটা কিন্তু সরকারি। আর বাংলাদেশ রেল যোগাযোগ ব্যবস্থা রাষ্ট্রীয় মালিকানাধীন পুরাটাই, এখানে কোনো বেসরকারি ইয়ে নাই। বর্তমান বিশ্বায়নের নতুন ব্যবসা ধারণার বিশেষ রূপ হচ্ছে P3, পি কিউব বলা যায়। কিউব মানে ওই যে 3 আছে না, ওই কিউব, পি কিউব। ট্রিপল বর্তমান পি, বিশ্ব, হ্যাঁ পিপিপি। হ্যাঁ ওই আর কি, পি কিউব, ট্রিপল পি। হ্যাঁ, পাবলিক বাংলাদেশের প্রাইভেট ট্রিপল পি এর পার্টনারশিপ। নীতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের ট্রিপল পি এর নীতিমালা কত সাল থেকে ইয়া করা হয় তোমার? পাবলিক প্রাইভেট পার্টনারশিপের 2010 সালে। 2010 2010। সালে। হ্যাঁ, আর এটার উদ্দেশ্য কি? পি কিউবের উদ্দেশ্য কি? ভাই এটা 2010 না 2015? 10 নীতি প্রণীত হয় 10 সালে। প্রশ্নটা ছিল নীতি আচ্ছা। প্রণীত ওইটার উদ্দেশ্য হচ্ছে জনগণকে সেবা দেওয়া, মানে বেসরকারি মেইন কাজ। উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেইন উদ্দেশ্যটা হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আচ্ছা, এরপরে চলে আসো ব্যবসা আইনগত দিক নিয়ে আমি একটু আলোচনা করব। রাষ্ট্রীয় ব্যবসা ছিল তার আগে, তারপরে ব্যবসার সহায়ক সেবা ছিল, ব্যবসা উদ্যোগ ছিল। আরে সর্বনাশ, অনেক অধ্যায় তাই না? আহ, আচ্ছা, ভাইয়া তো বলো। ভাইয়া সেকেন্ড পেপারের তো এখনো কিছুই ধরা হয় নাই। হ্যাঁ, এটাই তো শেষ করতে পারলাম না রে। এই যে এইগুলো শেষ করতেছি, এগুলো তো তোমাদের একবারে আর না পড়লেও মোটামুটি আমার মনে হয় জাস্ট শুনলেই হবে এখন থেকে। এই রেকর্ড গুলো যদি একটু শোনো, মানে হেডফোন লাগায় যদি জাস্ট মনোযোগ দিয়ে আমার মনে হয় জাস্ট 2-3 দিন একটু কষ্ট করে যদি শোনো, পড়তে হবে না, ফার্স্ট পার্ট আর বই খুলতে হবে না। আমি আশা করি যা যা ছিল ভিতর থেকে, যে কোশ্চেন গুলো ছিল আমার ক্লাস যারা করছো, এই যেগুলো যেগুলো আসার মতো ছিল সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। এই যে এখন এই যে যেগুলো করতেছে এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, এবং এগুলো কিন্তু পরীক্ষা এমসিকিউ বেসড। যেটা বলতেছিলাম ওই যে সুমনা সেন যে বললা যে আমাদের পরীক্ষা আসলে কিভাবে, তো এইগুলোই হচ্ছে জাস্ট ইম্পর্টেন্ট।
তো এটা এটা শেষ হয়ে গেলে ধরো ফার্স্ট পার্টে ঝামেলা শেষ, আর সেকেন্ড পার্ট তোমার অল্প। সেকেন্ড পার্ট বিস্তারিত আলোচনা হবে না, সেকেন্ড পার্টে শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট এই ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে, এবং যেগুলো পরীক্ষা আসার মতন এগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং সেকেন্ড পার্ট খুব দ্রুত শেষ হয়ে যাবে, আমাদের টেনশন করার কারণ নাই। হ্যাঁ, ঠিক আছে। জি তো ভাইয়া। আজকে রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে আলোচনা করে শেষ করবো, তো বাকিগুলো ওই পরের ক্লাসের সাথে সেকেন্ড পার্টের সাথে সমন্বয় করে দেবো। রাষ্ট্রীয় ব্যবসা, রাষ্ট্রীয় ব্যবসা তো নিয়ন্ত্রণ পরিচালনা, রাষ্ট্রীয় ব্যবসা বলতে তো বোঝা যায় সরকারের, এক এক কথায় শেষ। আর এটার মূল উদ্দেশ্যই থাকে জনগণকে, জনগণের জন্য, এক কথায় জনকল্যাণ, জনগণের হ্যাঁ। সেবার, জনগণের সেবার জন্য। রাষ্ট্রপতির বিশেষ আদেশে গঠিত হয় রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসা যে লাভটা হয়, লাভ তো হয়, লাভটা হয় না, লাভ তো ব্যবসায় তো লাভ লোকসান। লাভ যদি হয় সেটা সরকারি কোষাগারে জমা থাকে। কই থাকে? সরকারি কোষাগারে জমা থাকে। পোশাকারে। হ্যাঁ, ভারী ও মৌলিক শিল্প প্রতিষ্ঠানের লক্ষ্যে গঠন করা হয় রাষ্ট্রীয় ব্যবসা। ভারী এবং মৌলিক শিল্প প্রতিষ্ঠান, মৌলিক শিল্প যে শিল্পটা এর আগে করা হয় নাই সেটা। একচেটিয়া ব্যবসায় রোধে সহায়ক রাষ্ট্রীয় ব্যবসা। ধরো একচেটিয়া একটা ব্যবসা করেই যাচ্ছে, এদের দমানো যাচ্ছে না, তখন রাষ্ট্রীয় ব্যবসা ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করে যাতে এদের প্রোডাক্টটা কমানো যায়। কারণ ওরা রাষ্ট্রীয় ব্যবসা তো নগদ, যেমন দেখো এই যে একচেটিয়া ব্যবসা করতেছে বিকাশ, একে কিভাবে দমন মানে তো কমানো যায়, সেজন্য নগদ কিন্তু অলরেডি চলে আসছে বাজারে রাষ্ট্রীয় ব্যবসা। কিন্তু এখনো বুঝলাম না, মানুষ বিকাশ করেই যাচ্ছে কিন্তু কোনো ইফেক্ট পড়তেছে না, বিকাশ কর্তৃপক্ষ টাকা কমাচ্ছে না, 20 টাকা 20 টাকায় আছে মনে হয় চার্জ। তো সবাই আসলে নগদ ইউজ করলে আমার মনে হয় এটা থাকতো না, সবার উচিত ভাইয়া নগদ নগদ ইউজ করা। করতেছে যারা ইয়ং পিপল তারা, কিন্তু যারা আগে করে ফেলছে মানে ভোটার আইডি কার্ড দ্বারা যারা আগে বিকাশ খুলে ফেলছে তারা ওইটাতে ইউজ টু। নগদের সিস্টেমটা হ্যাঁ আস্তে হ্যাঁ আস্তে প্রয়োজন বাড়াইলে তারপরে বুঝতে পারবে এটার বেনিফিটটা। তারা মনে হ্যাঁ করে এটা, যে এটা যে এত ইজিলি খোলা যায় তার মানে এটা নিরাপত্তা কম, টাকা মনে হয় নেওয়া যাবে, এখানে রাখলে চুরি হবে, এরকম ধারণা তাদের। হ্যাঁ এইটা নিয়ে তো ওই ওইখানে তো যে তারা টিপসই দিয়ে ছবি দিয়ে অনেক কিছু দিয়ে খুলছে, ভাবছে যে ওইটাই সিকিউরিটি বেশি। সেফ, সেফলি, হ্যাঁ, সেফ ট্রানজাকশন হবে, সেফলি, সেফটি থাকবে, সিকিউর। হ্যাঁ এটা তো বুঝছি এখন তো বুঝছি। বিকাশ থেকেই অনেক টাকা চুরি হয়। বিকাশে হ্যাকিং সিস্টেমটা ওই যে ফোন দিয়ে কি কি করে, হ্যাঁ, কোড হ্যাঁ। টোড চায় এই সেই। তো এরকম হয়তো হচ্ছে প্রতিনিয়ত বিকাশ থেকে প্রতারণা। তো নগদ ইউজ করা উচিত, কিন্তু নগদে আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি যে বিকাশ যেমন খুব অ্যাভেলেবেল, রাস্তাঘাটে সব জায়গায় পাওয়া যায়, তো নগদ আমার মনে হয় একটু কম আছে না সেই তুলনায়, রিমোট এরিয়াতে। এখন ভাইয়া ঢাকার মানে যে কোনো জায়গার মধ্যে নগদটা অ্যাভেলেবেল হয়ে গেছে, বাট ওই যে একটু মানে আপনার এলাকা যদি অনুন্নত থাকে ওই ক্ষেত্রে দেখা গেছে খুব অল্প সংখ্যক, কিন্তু নগদটা এখন অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে। না, হ্যাঁ ওইটাই আর কি, মানে এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছি। আচ্ছা, তো ট্রানজেকশন হ্যাঁ, কস্টটা যে কম তার জন্যই। হ্যাঁ কিন্তু উচিত নগদ ইউজ করা উচিত, নগদ অবশ্যই। অনেক ভালো। আচ্ছা, তারপরে রাষ্ট্রীয় ব্যবসায় তো বললামই যে তোমার এই সরকারি কোষাগারে জমা হয়ে যায়, আর একচেটিয়া ব্যবসা রোধ করতে গেলে রাষ্ট্রীয় ব্যবসার বিকল্প নেই। ঢাকা শহরে, ঢাকা শহরে পানি শোধনাগার ব্যবস্থা যেটা ছিল, ঢাকা শহরে যে পানি ওয়াসার যে ওয়াসা পানি ওয়াসা। শোধন, হ্যাঁ ওয়াসার যে পানি শোধনাগার ব্যবস্থা সেটা 1974 সাল থেকে কিন্তু চালু হয়। আর ঢাকা ওয়াসা যেটা, এটার আইন, ঢাকা ওয়াসার যে আইন এটা পাশ করা হয় 1966 সালে। ঢাকা 66 সালে, না একটু কনফিউশন আছে আমি, এটা তিয়াত্তর 1996 ভাই, সালে। 96 ভাইয়া, 96। 96, সরি, হ্যাঁ আমার একটু কনফিউশন আছে, 96, ঢাকা এটা ওয়াসা 96 সালে। হ্যাঁ বলো সাগর। হুম, হ্যাঁ ঠিক আছে। বলো। 96, মানে 96, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এটা ঢাকাতে স্থানান্তর করা আহ, হয়েছে 95 সালে। হ্যাঁ, আগে নারায়ণগঞ্জ ছিল। হুম, আইন পাশ করার পরেই তো পাল্টাপাল্টি, বুঝো নাই? ওইটাই 96। ঢাকা, বাংলাদেশের রেলওয়ে যাত্রা শুরু হয় কত সাল থেকে? আরে বাবা, 1862 সাল থেকে কিন্তু বাংলাদেশ রেলওয়ে যাত্রা শুরু করে। 1862, মানে স্বাধীনের আগে, অনেক আগে, অনেক অনেক অনেক। আর বাংলাদেশের সর্বপ্রথম যে বাংলাদেশের রেলওয়ে রাস্তার দৈর্ঘ্য ছিল 2877 কিলোমিটার, 2877 কিলোমিটার। বাংলাদেশের রেলওয়ে জোন আছে 2টা জোন। জোন 2টা কি কি বলে দিই, হ্যাঁ।
বাংলাদেশের রেলওয়ে দুইটা জোন আছে, একটা হচ্ছে চট্টগ্রাম, একটা রাজশাহী, পশ্চিম, একটা পূর্ব। ওই রাজশাহী আর চট্টগ্রাম দুইটা জোন। যারা রেলওয়েতে পরীক্ষা দিছো বা জবে, সেক্ষেত্রে রাজশাহীতে যারা এই উত্তরবঙ্গের সাইডে এই পাশে যারা স্থায়ী বাসিন্দা তারা এখানে দিবে, আর যারা তারা চট্টগ্রামে। দুইটা জোন। ডাক ও টেলিগ্রাম বিভাগ যাত্রা শুরু করে 1856 সালে। টেলিগ্রাফ আর টেলিফোন বিভাগের নাম পরিবর্তন করে ফেলে আবার 1979 সালে। 1979, হ্যাঁ 1979। ডাক বিভাগের পোস্টাল সেবার অন্তর্গত হয়েছে মানি অর্ডার সার্ভিস। এই যে এই বিষয়টা কি, পোস্টাল অর্ডারে মানি অর্ডার, এটা এখন এই ধারণা এগুলা আছে নাকি, দেয় নাকি? এখন আর তেমন দেখা যায় না, নগদ টগদ বেরোয় একবারে মোবাইল ব্যাংকিং। এখন এটা আগে ছিল অনেক বেশি প্রচলন, মানি অর্ডার করতো না মানুষ, ওইটা আর কি। এখন ওইটা নাই বললেই চলে। তাও জেনে রাখো, জেনে রাখা ভালো। দেশে পাবলিক সেক্টরের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হয়েছে বিসিআইসি। আচ্ছা, বাংলাদেশের রাসায়নিক শিল্প সংস্থা গঠিত হয় 1976 সালে। রাসায়নিক শিল্প সংস্থা। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা প্রতিষ্ঠিত হয় বিআরটিসি, যেটা 1961 সালে। বাংলাদেশে বিআরটিসির আগের নাম ছিল কিন্তু ইপিআরটিসি। বিআরটিসির আগের নাম ছিল ইপিআরটিসি, ইস্ট পাকিস্তান রোড ট্রান্সপোর্ট অথরিটি। বিআরটিসি এটা পূর্ব নাম ছিল ইপিআরটিসি, আর এটা 1961 সালে বাংলাদেশের সড়ক পরিবহন সংস্থা 1961 সালে মানে বিআরটিসি প্রতিষ্ঠা লাভ করে। বিসিআইসি গঠনের আদেশ নম্বর 27 নম্বর আদেশ নম্বর বলে বিসিআইসি নয়। বীমা ব্যবসায় দূর করতে গেলে ঝুঁকিগত প্রতিবন্ধকতা অবশ্যই থাকবে। প্রশ্ন থাকতে পারে বীমা ব্যবসা দূর করে কোনটা? ঝুঁকিগত প্রতিবন্ধকতা। কোন প্রতিবন্ধকতা? ঝুঁকিগত প্রতিবন্ধকতা। হ্যাঁ হ্যালো, সাগর, কি? বলো বলো মানে বলো। বিআরটিসি ওইটা মানে পরে পরিবর্তন করছে 1971 সালে, ঠিক না? কি পরিবর্তন করছে? নাম ওই যে নাম বিআরটিসি নাম নামটা পূর্বে ছিল ইপিআরটিসি, পরে হ্যাঁ ওইটা নাম পরিবর্তন, হ্যাঁ নাম বিআরটিসি পরিবর্তন করছে। উনিশশো হ্যাঁ নাম একাত্তর সালে। পরিবর্তন, হ্যাঁ 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 71 সালে নাম পরিবর্তন করা হয়েছে। আর প্রতিষ্ঠা লাভ করছে কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা প্রতিষ্ঠা লাভ করে 1961 সালে। মানে হুম ওইটা হুম পরিবর্তন করা হয়েছে 1971। হ্যাঁ হ্যাঁ নামটা শুধু, হ্যাঁ। আচ্ছা, বীমা ব্যবসায় কি ধরনের প্রতিবন্ধকতা? ঝুঁকিগত প্রতিবন্ধকতা। ব্যক্তির বয়স বিবেচ্য হয় কোন বীমায়? মানে ব্যক্তির বয়সী যেখানে, জীবন বীমা। ধরুন, হ্যাঁ জীবন জীবন বীমা, হ্যাঁ বীমা। হ্যাঁ হ্যাঁ জীবন বীমা, হ্যাঁ। জীবন বীমার ক্ষেত্রে ব্যক্তির বয়সটা হচ্ছে ইম্পর্টেন্ট। বয়স্ক বয়সে জীবন বীমা করলে তো সে মারা যাবে, কয়েন পরে, সেটা তো আর হইলো না। বীমা প্রক্রিয়ার প্রথম ধাপটাই হচ্ছে প্রস্তাব প্রদান। বীমা প্রক্রিয়ার প্রথম যে ধাপ, সর্বপ্রথম যে ধাপ, সেটা হচ্ছে প্রস্তাব প্রদান। হ্যাঁ, প্রস্তাব করে। পরিবেশ সংরক্ষণ বিধিমালা। পরিবেশ সংরক্ষণ বিধিমালা কত সালে থেকে কার্যকর হয়? 1997 সাল থেকে। হ্যাঁ 1997 সাল থেকে। বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন প্রচলিত আছে কত সালের? 1995 সালের। বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে 1995 সালে। কার্বন ডাই অক্সাইড নিঃসরণের ফলে সৃষ্টি হয় গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রতিক্রিয়া, এটা তো জানোই। শব্দ দূষণের বিধিমালা প্রণীত হয় 2006 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, শব্দ দূষণের বিধিমালা প্রণীত হয় 2006 সালে। আইএসও 9000 হচ্ছে এক সেট মানদণ্ড। আইএসও 9000, আইএসও 14000 মানদণ্ড চিহ্নিত করে 4টি বিষয়ের উপরে। ভালো মানের পণ্য ও সেবা নিশ্চিত করে আইএসও। ভালো মানের পণ্য এবং সেবা। আইএসও 9000 গঠিত হয় 5টি সনদ দ্বারা। 5টা সনদ দেয়। পণ্যের মান উন্নয়ন ও মান নিয়ন্ত্রণে সহায়তা করে বিএসটিআই। বিএসটিআই পণ্যের মান নিশ্চিত করে। পণ্যের ওজনের যথাযথ তত্ত্বাবধান যা যা আছে আর কি, বিএসটিআই বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান হিসেবে এটা করে থাকে আর কি। এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা এর আগে করছি। যাই হোক, রাষ্ট্রীয় ব্যবসা পর্যন্ত থাক আজকে। বাকিগুলা ওইগুলো আমি সমন্বয় করে করে শেষ করে দিব। সেকেন্ড পার্টটা ধরবো নেক্সট ক্লাসে। আজকে ক্লাসে কিছুটা ইন্টারভিউ হয়েছিল। আর এই রেকর্ডটা ইয়ের কাছে আছে, যে তোমাদের যারা এডমিন প্যানেলে আছে তাদের কাছ থেকে তোমরা রেকর্ডটা কালেকশন করো। আর আমি আবারও বলি,
এর আগের ক্লাস আর এই ক্লাস, এই দুইটা ক্লাসের যে যে কথাগুলো আমি বললাম এমসিকিউ, এগুলো খুব মনোযোগ সহকারে, হ্যাঁ, এগুলো খুব মনোযোগ সহকারে তুমি ইয়া করো, ওই স্টাডি করো। আর এগুলো যখন শুনবা, আমি আশা করি তোমাদের আর বই উল্টায় দেখতে হবে না, কারণ এইখানে বিস্তারিত। এই যেমন আমি একটা বলছি, হয়তো আমার এখানে একটা জিনিস আমি হয়তো একটা মিস করে গেলাম, বা আমি আমি হয়তো বলতে, আমি জানি যে তোমরা জানো, বা আমি এটা বললাম না, কিন্তু আরেকজন যখন বললো তখন কিন্তু এটা রেকর্ডে চলে আসলো, দেন সবাই শুনতে পেলো। মানে একই একই কোশ্চেনের অনেক প্যাটার্ন থাকে, অনেক উত্তর থাকে, একটা ঘুরে ঘুরে পেঁচে থাকে। এগুলো এখানে অনেক কিছু সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এই আলোচনাটা হেডফোন লাগায় গানের মতন করে শুনবা রাতে ঘুমানোর আগে বা যখন ফ্রি টাইমে, দেখবা এইটা তোমার সবচেয়ে বেশি মনে থাকবে পরীক্ষার হলে। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা যে আলোচনার ভিত্তিতে যেটা শিখা যায় সেই শিক্ষাটা অনেক দিন স্থায়ী হয় ব্রেনে। আর যেটা মুখস্থ বিদ্যা থাকে বা বইয়ের পুঁথিগত বিদ্যা ওই যে বলে না, ওগুলো আসলে অ্যাকচুয়ালি অনেক সময় ব্রেন থেকে হারিয়ে যায়। তো এই বিষয়গুলো মাথায় রাখবা। এন্ড দেন আমি আবারও বলবো সবাইকে, অনেক বেশি ফোর্স দিয়ে এখন পড়া শুরু করে দাও, সময় নাই। এখন যত পারো সমান এমসিকিউ গুলো সলভ করতে থাকো, আর ইউনিক কোশ্চেন গুলো খুঁজতে থাকো। আমি আবারও সবসময় জোর দিয়ে বলি, ইউনিক কোশ্চেন পড়তে হবে, ইউনিক কোশ্চেন গুলো খুঁজতে থাকো। তাহলে দেখবা যে তোমাদের ভার্সিটি অ্যাডমিশন গুলোতে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে সুন্দরভাবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা, চান্স পাবা নিশ্চিত ভাবে। এবং সামনের দিনে যে তোমাদের গ্রাজুয়েশন প্রোগ্রাম আছে, যে যে সাবজেক্ট পাবা, পড়াশোনা করতে পারবা, সুযোগ পাবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ঠিক আছে।